Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better to Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। মিসলেনিয়াস মেন্স 2025 এর ডেসক্রিপটিভ ইংলিশ গ্রামার প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে ফিফথ মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30 মার্কসের পরীক্ষাতে যেরকম প্রশ্ন থাকবে 3 রকম প্রশ্ন, অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এরর কারেকশন এবং ইডিয়াম বা ফ্রেজেস দিয়ে মেক সেন্টেন্স, সেই রকম প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা মক টেস্টে। তোমরা অবশ্যই মক টেস্টগুলো সলভ করবে, প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্টে লিখে পাঠাবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে। এবং যারা প্র্যাকটিস করতে চাও অ্যাকচুয়ালি তারা অবশ্যই মেক সেন্টেন্সের যে আনসারগুলো, যেখানে কমপ্লিট সেন্টেন্স লিখতে হচ্ছে বাক্য রচনা, সেই উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো। আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করব। মিসলেনিয়াস মেন্সের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য ইংলিশ রাইটিং এর উপরে অর্থাৎ রিপোর্ট রাইটিং, প্রেসি, ট্রান্সলেশনের উপরে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা দেখো। এছাড়াও ডেসক্রিপটিভ যে গ্রামার তারও কিন্তু টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, রিভাইজ করো বারবার করে। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে এই ক্লাসেসগুলো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট নাম্বার 5। First question, fill in the blanks in each sentence with the correct alternative from options within brackets. বলা হলো ব্র্যাকেট থেকে সঠিক অপশন চুজ করতে, করে fill in the blanks করতে। First question, the small kids keep dash their pencils often. ছোট বাচ্চারা তাদের পেন্সিলগুলো প্রায়ই কি করতে থাকে? কিপ মানে কোন একটা কাজ করতে থাকা। লস্ট, লুজিং, লুজ। দেখো, স্মল কিডস কিপ ড্যাশ দ্য পেন্সিলস, কি করতে থাকে। এখানে একটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের সেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াসের সেন্স আছে যে এটা একটা কাজ করতে থাকে। এবার সেইটাকে ফিউচার কন্টিনিউয়াসে না বলে কিন্তু কিপ দিয়েও কথাটা বলা যায়, কিপ দিয়েও কথাটা বলা যায়। যেমন ধরো বললে যে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, এটা ফিউচার কন্টিনিউয়াসে আছে। I shall be waiting for you, future continuous। সেখানে আমি যদি shall be বদলে বসাই I shall keep, I shall keep waiting for you, I shall keep waiting for you, আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করতে থাকবো। এখানেও কিন্তু একটা ফিউচারের সেন্স আছে। এখানে কিপ যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু অনেকটা একই রকম, যে বাচ্চারা এই কাজটা করতেই থাকে, কন্টিনিউয়াসলি করতেই থাকে। তাহলে স্মল কিডস কিপ এবং তারপরে আমরা জিরান্ড বসাবো কিপ লুজিং, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে 1 নম্বর ফর্মের সাথে আইএনজি বসানো, লুজিং দ্য পেন্সিলস অফেন। বাচ্চারা কি করতে থাকে, কি দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করা হলো, যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট হবে। আর যদি তুমি এখানে ভার্বকে অবজেক্ট করতে চাও তাহলে তার সাথে আইএনজি যুক্ত করে তাকে নাউনে পরিণত করতে হবে, কারণ নাউনই একমাত্র অবজেক্টে হয়, সেক্ষেত্রে এটাকে জিরান বলা হচ্ছে আইএনজি যুক্ত করলে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে। সো দ্য স্মল কিডস কিপ লুজিং দ্য পেন্সিলস অফেন। নেক্সট কোয়েশ্চেন, সামবডি ড্যাশ দ্য বটল, কেউ একজন বটলটা কি করেছে? ব্রেকস, হ্যাজ ব্রোকেন, ব্রেকিং। দেখো, ব্রেকস মানে ভেঙে ফেলা, ভেঙে ফেলে, এবং এটা কিন্তু প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে কেউ একজন সবসময় বোতলটা ভেঙে ফেলে, এটা তার অভ্যাস। সেটা কিন্তু একটু বোকা বোকা শোনাচ্ছে। সঠিক হবে হ্যাজ ব্রোকেন, কেউ একজন বোতলটা ভেঙে ফেলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেউ একটা বোতলটা ভেঙে ফেলেছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। Question number C, if he dash of your promotion he will be surprised। সে যদি তোমার প্রমোশনের কথা শোনে তাহলে সে সারপ্রাইজড হয়ে যাবে। দেখো, এখানে বিষয়টা দেখো, ইফ দিয়ে সেন্টেন্স হচ্ছে মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনাল সেন্টেন্সে এখানে যদি মোডাল ব্যবহৃত হচ্ছে বা ফিউচার টেন্স ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা হচ্ছে টাইপ 1, অর্থাৎ একটা পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে। মানে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করব, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ভিজে যাব, এইগুলো একটা সম্ভাবনা।
তুমি যদি আসো তাহলে আমি যাব। এই যে পসিবিলিটি, তার জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল টাইপ 1। এবং সেক্ষেত্রে ইফ ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাই এবং মেইন ক্লজের সাথে আমরা এখানে মোডাল কিংবা যেটা ফিউচার টেন্স রয়েছে সেটা বসানো হয়ে থাকে। তাহলে যখন এখানে দেখতে পাচ্ছ মোডাল আছে, উইল বি সারপ্রাইজ বা ফিউচার টেন্স আছে, তখন তোমার ক্লু হচ্ছে ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এবং এটা কন্ডিশনাল টাইপ 1 হবে। সেই জন্য আমরা হি এর পরে হিয়ার্স বসাবো সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ হি হিয়ার্স, এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যুক্ত হলো ইফ হি হিয়ার্স অফ ইয়োর প্রমোশন। কোয়েশ্চন নাম্বার ডি, a novel is more dash than an essay। একটা এসে বা প্রবন্ধের থেকে একটা নভেল কি হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং। দেখো ইন্টারেস্টেড মানে কেউ কোনো বিষয়ে আগ্রহী, আর ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তাহলে নভেলটা অনেক বেশি ইন্টারেস্টেড আগ্রহী নাকি নভেলটা অনেক বেশি আকর্ষণীয়? অবশ্যই এখানে আকর্ষণীয় অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে আমরা বলবো a novel is more interesting than an essay। একটা প্রবন্ধের থেকে নভেল অনেক বেশি ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। এখানে দেখো ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টেড এইগুলো দুটোই কিন্তু পার্টিসিপল। ইন্টারেস্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং এই পাস্ট পার্টিসিপল অর্থাৎ আমরা ভার্বের সাথে কিন্তু কখনো ডি, কখনো ইডি, কখনো টি যুক্ত করা হয়, পাস্ট পার্টিসিপল করা হয় ভার্বের থার্ড ফর্ম। আর আইএনজি যুক্ত যেটা রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হচ্ছে এবং এটা কিন্তু V4 ভার্বের ফোর্থ ফর্ম। এবং ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টিং এই দুটোই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, দুটোই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আশা করছি কনসেপ্টগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে গ্রামারের এই কনসেপ্টগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই সেগুলোকে ভালো করে বোঝো, সেগুলোকে ভালো করে তোমরা তৈরি রাখো। নেক্সট কোয়েশ্চেন, হি ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু ব্রাদার্স। হি ইজ দ্য স্মলার, ছোট, তিনি হচ্ছেন ছোটটি। কার ছোটটি? টু ব্রাদার্স, এই দুই ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন ছোটটি। এটা একটা স্পেশাল কেস যেখানে আমরা দি বসালাম, তারপরে স্মলার মানে কম্পারেটিভ ডিগ্রি বসানো হলো, অ্যাডজেক্টিভের সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি বসানো হয়েছে। ইউজুয়ালি আমরা কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসাই, দেখো মোর ইন্টারেস্টিং দ্যান, স্মলার দ্যান, লার্জার দ্যান, টলার দ্যান, এগুলো কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দ্যান বসানো হয়। কিন্তু একমাত্র এই ক্ষেত্রে যেখানে প্রথমে দি বসে, তারপর কম্পারেটিভ ডিগ্রি বসে, তারপরে অফ বসবে এবং তারপরে আমরা কোনো দুটো জিনিসের কথা বলবো, টু ব্রাদার্স। দেখো দুটো জিনিসের, দুটো নাউনের কথা বলছি, টু ব্রাদার্স। এইরকম যখন স্ট্রাকচার থাকবে তখন আমরা অফ বসাবো, দ্যান বসাবো না। তাহলে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে দি বসবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রিটা বসবে, তারপরে ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে টু জিনিস মানে টু ব্রাদার্স, টু বস্তু থাকবে দুটো জিনিসের মধ্যে, এবং সেক্ষেত্রে তারপরে আমরা অফ বসাবো, দি স্মলার অফ দ্য টু ব্রাদার্স, অর্থাৎ দুটি ভাইয়ের মধ্যে এটি হচ্ছে ছোটটি। ধরো আমি এখানে দুটো উদাহরণ দিচ্ছি, ব্রাদার 1, ব্রাদার 2, ব্রাদার 3। বলা হলো B1 হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ছোট, তার মানে B1 এবং B2 দুজনে ভাই, তার মধ্যে B1 টা হচ্ছে ছোট। আর যদি বলা হতো যে B1 দুই ভাইয়ের থেকে ছোট, তাহলে কিন্তু B2 এবং B3 দুই ভাই হতো এবং B1 ছোট হতো। সেখানে কিন্তু তিনটে ভাই, B1 B2 B3 তিনটে ভাই হতো। আর এখানে যখন বলা হয়েছে B1 দুই ভাইয়ের মধ্যে ছোট, তখন কিন্তু আমরা দুজনের কথা বলছি, তার মধ্যে B1 নিজে একজন। দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্ন আসে পরীক্ষাতে। আমি এই যে বললাম B1 দুই ভাইয়ের থেকে ছোট, তার ইংরেজিটা কি হবে? B1 is
smaller than the two brothers। B1 হচ্ছে দুই ভাইয়ের থেকে ছোট, তার মানে এখানে টোটাল তিনজন ভাই আছে। কিন্তু যদি বলা হয় যে দুজনের মধ্যে B1, দুজনের থেকে নয়, দুজনের মধ্যে B1 একজন, B1 B2, তার মধ্যে B1 ছোট, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে B1 is the smaller of the two brothers। এখানে দুই ভাইয়ের থেকে ছোট নয়, দুই ভাইয়ের মধ্যে ছোট, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে প্রথমে যেটা বলা হলো যে তিন ভাই B1 B2 B3, তিন ভাই দু ভাইয়ের থেকে B1 ছোট, তখন B1 is smaller than the two brothers, দুই ভাইয়ের থেকে B1 ছোট। কিন্তু এখানে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে B1 ছোট, দুই ভাইয়ের থেকে B1 ছোট নয়, B1 নিজেও দুই ভাইয়ের মধ্যে একজন ভাই। তখন ইংলিশটা হয়ে যাবে B1 is the, তারপরে smaller, তারপরে of the two brothers। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, তাই খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখো। দুই ভাইয়ের মধ্যে সে হলো ছোট, দুই ভাইয়ের থেকে ছোট নয়, দুই ভাইয়ের মধ্যে সে হলো ছোট। পরবর্তী প্রশ্ন, কারেক্ট দি ফলোইং সেন্টেন্সেস, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইসার হ্যাভ মেড দিস সাজেশন। আমার বেস্ট ফ্রেন্ড এবং অ্যাডভাইসার এই সাজেশনটি করেছেন। দেখো, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইসার, এখানে আমার বেস্ট ফ্রেন্ড এবং অ্যাডভাইসার দুজনে কিন্তু একই ব্যক্তি, দুজনে একই ব্যক্তি, এটা পুরোটা একটা সিঙ্গুলার পার্সনকে বোঝাচ্ছে, অর্থাৎ একজন মানুষের কথাই বলছে। তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, সেটা হবে হ্যাজ। সিঙ্গুলার ভার্ব হবে, সেটা হবে হ্যাজ, সেটা কিন্তু হ্যাভ হবে না, হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে হয়, এটা সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ হবে। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড এন্ড অ্যাডভাইসার হ্যাজ মেড দিস সাজেশন, অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার অ্যাডভাইসার এই সাজেশনটা করেছে, দুজনে একই ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, neither the carpenter nor the plumber has finished the work। তোমাদের একটা মজার কথা বলি, এখানে যে প্লাম্বার শব্দটা উচ্চারণ করলাম, এটা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন হলো। এখানে বি এর উচ্চারণটা হয় না, কথাটা প্লামা, কতটায় প্লামার, এখানে বি উচ্চারণ হবে না, কথাটা হবে প্লামার। ঠিক আছে, এটা কিন্তু বিটা সাইলেন্ট থাকে, আমরা প্লাম্বার বলি ঠিকই, বাট আসলে কথা হচ্ছে প্লামার। ওকে, so neither the carpenter nor the plumber have finished the work। কার্পেন্টারও নয়, প্লাম্বারও নয়, কাজটা শেষ করেছে। দেখো, এখানে নাইদার আছে, নর আছে। নাইদার নর দিয়ে যখন তুমি দুটো মানে সেন্টেন্সটা লিখছো, যখন দুটো সাবজেক্ট আছে, তখন তোমাকে দেখতে হবে কোন সাবজেক্টের কাছে ভার্ব আছে, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে কার্পেন্টার একটা সাবজেক্ট, প্লামার একটা সাবজেক্ট, এবং প্লামার সাবজেক্টের পাশে কিন্তু হ্যাভ ভার্বটা আছে। তাহলে প্লামার যেহেতু সিঙ্গুলার, তাই আমি এখানেও সিঙ্গুলার বি ভার্ব যেটা আছে হ্যাভ ভার্ব বসাবো, সেটা হবে হ্যাজ। সো নাইদার দিস কার্পেন্টার নর দি প্লামার হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। কোয়েশ্চন নাম্বার সি, আই এম হ্যাভিং আ নিউ ফোন। আমার নতুন ফোন আছে। দেখো, হ্যাভ ভার্বটাকে আমরা এভাবে আইএনজি যুক্ত করে বলতে পারি না, আই হ্যাভ আ নিউ ফোন। তাহলে আই এম হ্যাভিং হবে না, এখানে হবে আই হ্যাভ আ নিউ ফোন, আমার নতুন একটা ফোন আছে। অনেক সময় আমরা কি বলি, আমরা মাথা যন্ত্রণা করছে, তখন বলতে পারি আই এম হ্যাভিং এ হেডেক। আই এম হ্যাভিং এ হেডেক, এটা বলা যায়। আবার ধরো কারো হার্ট অ্যাটাক হচ্ছে, হি ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক, হি ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক, এটা বলা যায়। কিন্তু কোন একটা পজিশন আমার এটা আছে, এক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং বলতে পারি না, এটা কন্টিনিউয়াসলি বলা যায় না, এটা স্টেটিভ ভার্ব, একটা অবস্থা বোঝাচ্ছে, আমরা তখন এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো। সো আই হ্যাভ আ নিউ ফোন। Next question, let us hire a taxi, I cannot hardly walk। চলো আমরা একটা ট্যাক্সি নিই, I cannot hardly walk, আমি একদমই হাঁটতে পারছি না। প্রথম কথা, এই যে হার্ডলি শব্দটা, এটা itself is a negative word, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এটা একটা অ্যাডভার্ব নেগেটিভ। এখানে কিন্তু আমরা যদি নেগেটিভ অ্যাডভার্ব বসাচ্ছি হার্ডলি, তাহলে তার সাথে আবার নট বসাতে পারবো না, তাহলে ডাবল নেগেটিভ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে কথাটা হবে আই ক্যান হার্ডলি ওয়াক,
আই ক্যান হার্ডলি ওয়াক, এটা হবে একটা আনসার। আর একটা আনসার, যদি তুমি হার্ডলিটা বাদ দিয়ে ক্যানটটা রাখো তাহলে কি হবে? আই ক্যানট ওয়াক, আই ক্যানট ওয়াক, আমি হাঁটতে পারি না। তাহলে হয় তুমি ক্যান নটের নটটা তুমি রাখবে, হার্ডলি তুলে দেবে, নয়তো তুমি নট তুলে দিয়ে হার্ডলি রাখবে, কারণ হার্ডলি মানেও নেগেটিভ। ঠিক আছে, মানে কোনো মতে হাঁটতে পারছি না, হার্ডলি মানে কোনো মতে নয়। ঠিক আছে, সো লেট আস হায়ার আ ট্যাক্সি, আই ক্যান হার্ডলি ওয়াক কিংবা আই ক্যানট ওয়াক। নেক্সট কোয়েশ্চেন, দে ফট টুথ অ্যান্ড টাং বিফোর গিভিং আপ টু দি এনিমি। শত্রুর কাছে পরাজয় স্বীকার করার আগে তারা কিন্তু টুথ অ্যান্ড টাং লড়াই করলো। দেখো, টুথ অ্যান্ড টাং লড়াই করা, এটা একটা কিন্তু ইডিয়াম এখানে বলতে চাইছে, এবং সেক্ষেত্রে ভুল ইডিয়াম আছে। কথাটা টুথ অ্যান্ড টাং নয়, কথাটা টুথ অ্যান্ড নেল, মানে একদম দাঁতে দাঁত চেপে লড়াই করা। টুথ অ্যান্ড নেল, এটা ইডিয়ামটা হবে টুথ অ্যান্ড নেল, মানে হচ্ছে খুব ব্রেভলি লড়াই করা, খুব ফিয়ার্সলি লড়াই করা, একদম প্রচন্ড ক্ষিপ্রতার সাথে লড়াই করা। ঠিক আছে, সো দে ফট টুথ অ্যান্ড নেল বিফোর গিভিং আপ টু দি enemy. Next question, question number 3, complete the sentences যেখানে phrases বা idioms দিয়ে make sentence করার কথা বলা হয়েছে। ফার্স্ট প্রশ্ন, কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে গাঁজাখুরি গল্প। গাঁজাখুরি গল্প মানে হচ্ছে অবাস্তব গল্প, অযৌক্তিক গল্প, তাকে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি, অযৌক্তিক গল্প। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা যে সেন্টেন্সটা লিখতে পারি সেটা হচ্ছে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, সাম কক অ্যান্ড বুল স্টোরি, কিছু গাঁজাখুরি গল্প আমাকে বলেছিল। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। দেখো, সেই টু তারপরে মি বলতে পারি, আর সেই টু তুলে দিয়ে টোল্ড বলতে পারি, এবং তারপরে একটা অবজেক্ট অবশ্যই থাকবে, টোল্ড এর পর সবসময় অবজেক্ট থাকবে। সো হি টোল্ড মি, কাকে বলেছিল? আমাকে বলেছিল। কি বলেছিল? সাম কক অ্যান্ড বুল স্টোরি। এখানে আমরা স্টোরিজ করব, এখানে যেহেতু এটা সাম আছে প্লুরাল, তাই স্টোরিজ হবে। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি সাম কক অ্যান্ড বুল স্টোরিজ। কিসের গল্প বলেছিল? অ্যাবাউট হিজ ভিজিট, তার ঘুরতে যাওয়া। অ্যাবাউট হিজ ভিজিট, কোথায় ঘুরতে গেছিল? টু এ হন্টেড হাউস, কোন একটা ভুতুড়ে বাড়িতে সে গেছিল, সেটা নিয়ে সে আমাকে একটা গাঁজাখুরি গল্প শুনিয়েছে। তাহলে অ্যাবাউট তার ভিজিট, অ্যাবাউট হিজ ভিজিট টু এ, কোথায়? টু এ হন্টেড হাউস, একটা ভুতুড়ে বাড়িতে। নেক্সট ইডিয়াম, টেক আফটার। একটা ফ্রেজ, একটা ফ্রেজাল ভার্ব। টেক আফটার মানে একই রকম দেখতে, রিজেম্বল, একই রকম দেখতে। আমরা খুব সিম্পলি যদি বলি, দ্য বয় টেক্স আফটার, ছেলেটাকে দেখতে হলো তার বাবার মতো। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই টেক এর সাথে এস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। দ্য বয় টেক্স আফটার, সেটাকে দেখতে একই রকম, হিজ ফাদার, তার বাবার মতো। নেক্সট কোয়েশ্চেন, স্যাট অন দি ফেন্স। আচ্ছা, আমরা এখানে সিট করে নিই। ঠিক আছে, সিট অন দি ফেন্স প্রেজেন্ট টেন্সে করে নিই, সিট অন দি ফেন্স। সিট অন দি ফেন্স মানে আনডিসাইডেড থাকা, মানে সিদ্ধান্ত না গ্রহণ করতে পারা। আনডিসাইডেড থাকা, সিদ্ধান্ত না গ্রহণ করা। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে আমি কোনো বিষয়ে কোনো মতামত দিচ্ছি না, আমি কোনো একটা পক্ষ সমর্থন করছি না, আমি কোনো ডিসিশন নিচ্ছি না। এটাও কিন্তু একটা সিচুয়েশন হতে পারে। সো সিট অন দি ফেন্স মানে আনডিসাইডেড থাকা বা ডিসাইড না করতে পারা। সেক্ষেত্রে বলতে পারি যে হে সবসময়, হি অলওয়েজ, হি অলওয়েজ সিটস অন দি ফেন্স, সে সবসময় আনডিসাইডেড অবস্থায় থাকে অ্যাট মিটিংস, মিটিংগুলোতে, অ্যাট মিটিংস। হি অলওয়েজ সিট অন দি ফেন্স অ্যাট মিটিংস, প্রত্যেকটা মিটিং এ সে কি করে? চুপচাপ আনডিসাইডেড অবস্থায় থাকে, সে কোনো ডিসিশন নিতে পারে না, এবং সে কোনো কিছুই কিন্তু স্থিরভাবে বলতে পারে না। নেক্সট ইডিয়াম, অ্যান ইচিং পাম। পাম মানে হাতের তালু, ইচিং মানে চুলকোচ্ছে। অনেক সময় আমরা মজা করে বলি হাত চুলকোলে পয়সা আসে। ইচিং পাম মানে হচ্ছে কারোর একটা হাতের তালু আছে, সবসময় চুলকোচ্ছে, যেন মনে হয় সবসময় টাকা আসবে, টাকা আসবে, অর্থাৎ টাকার প্রতি তার একটা লোভ, টাকার প্রতি তার একটা লোভ, গ্রিড ফর মানি,
এবং তাই জন্য বলা হচ্ছে an ইচিং পাম, অর্থাৎ হাতের তালু সবসময় চুলকোচ্ছে, মানে টাকা নেবে, মানে টাকার প্রতি লোভ হয়েছে, ঠিক আছে। বলতে পারি দি ওয়েটার, হোটেলের যে ছেলেটি বা মেয়েটি যারা থাকে, খাবার দাবার নিয়ে এসে দিচ্ছে, অর্ডারস নিচ্ছে, তাদেরকে বলা হয় দ্য ওয়েটার হ্যাজ অ্যান ইচিং পাম। ওয়েটারে কিন্তু একটু ইচিং পাম আছে। ওয়েটার হ্যাজ অ্যান ইচিং পাম। কেন বলছো কথাটা? হি ওয়ান্টেড হি ওয়ান্টেড আ বিগ টিপ। টিপ বা দেওয়া মানে হচ্ছে কাউকে বকশিস দেওয়া। সে একটা মোটা অঙ্কের টাকা বকশিস চেয়েছিল, এবং সেখান থেকেই বুঝতে পারলাম ওয়েটারে কিন্তু টাকার প্রতি লোভ আছে। দ্য ওয়েটার হ্যাজ অ্যান ইচিং পাম। নেক্সট সেন্টেন্স, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড মানে হচ্ছে তার নিজস্ব একটা, তার অভিসন্ধি আছে, একটা স্বার্থপর অভিসন্ধি আছে, নিজস্ব একটা তার কোনো মনস্কামনা আছে বা কোনো একটা কিন্তু তার অভিসন্ধি আছে, তখন তাকে বলে হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। নিজস্ব একটা স্বার্থ লুকিয়ে আছে, ঠিক আছে। এইটা থেকে যদি আমরা সেন্টেন্স লিখবো তাহলে বলতে পারি যে এনভায়রনমেন্টালিস্ট হ্যাভ, তাদের নেই, নো পলিটিক্যাল অ্যাক্স টু গ্রাইন্ড, তাদের কিন্তু কোনো রাজনৈতিক, বলতে পারো কোনো স্বার্থ নেই। Environmentalists have no political axe to grind. They just want to save the planet. তারা শুধুমাত্র এই পৃথিবী গ্রহটাকে বাঁচাতে চায়। তারা কিন্তু কোনো রকম পলিটিক্যাল অভিসন্ধি নিয়ে আন্দোলন করছে না। তাহলে environmentalists have no political axe to grind, তাদের কোনো স্বার্থপর ব্যক্তিগত চিন্তাভাবনা নেই, সুযোগ নেই। দে জাস্ট ওয়ান্ট টু সেভ দ্য প্ল্যানেট, তারা শুধুমাত্র এই পৃথিবী গ্রহটাকে রক্ষা করতে চায়। তাহলে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যে ইডিয়ামস আছে বা ইডিয়াম বা ফ্রেজেস আছে সেগুলোর আনসার তোমরা লিখে আমাকে কমেন্টে অবশ্যই পাঠাতে পারো, আমি সেগুলো আমার সময় মতো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।